সুপ্রিয় শিক্ষার্থীরা, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের রসায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের আহ্বান করে বলছি, আমি নিয়মিতভাবে ক্লাস নিয়ে যাচ্ছি। তোমরা দেখেছো রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে, অর্থাৎ গুণগত রসায়ন থেকে নিয়মিতভাবে ক্লাস নিয়ে আসছি। এই ধারাবাহিকতায় আজকে আমার পাঠের বিষয় হচ্ছে এই কতগুলা ইলেকট্রন বিন্যাসের আলোকে কতগুলা নীতি, যেমন আহ্বাও নীতি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি, এগুলি নিয়ে আজকে আলোচনা করব। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের সাথে এই কোয়ান্টাম সংখ্যা নিয়ে। তার আগে কিছু ধারণা দিয়েছিলাম পরমাণুর গঠন নিয়ে, যে রাদারফোর্ড অ্যাটম মডেল এবং বোরের পরমাণু মডেল নিয়ে। এর পরের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছি কোয়ান্টাম সংখ্যা নিয়ে। কোয়ান্টাম সংখ্যা 4 প্রকারের যে কোয়ান্টাম সংখ্যা রয়েছে: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রায় 26 মিনিটের একটা ক্লাস ছিল অনলাইনে। আর তোমাদের সামনে খুঁটিনাটি আলোচনা করেছি এই বিষয়ের উপর, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যার উপর। এরই ধারাবাহিকতায় আজকের আমার পাঠের বিষয় হচ্ছে প্রথমত পাউলির বর্জন নীতি। দেখি আমরা পাউলির বর্জন নীতি বলতে কি বুঝি। পাউলির বর্জন নীতি বলতে আমরা কি বুঝি? পাউলির বর্জন নীতির মূল কথাটা হলো, ইলেকট্রন বিন্যাসের সময় আমরা দেখি যদি যে কোনো একটা অরবিটালের মধ্যে যখন দুটি ইলেকট্রন অবস্থান করে, দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হয় না। 3টি সমান হলে অন্তত একটি কোয়ান্টাম সংখ্যার মান অসমান হবে। এই কথাটি হলো পাউলির বর্জন নীতির মূল কথা। দেখো, উদাহরণস্বরূপ আমি দেখাতে পারি, যেমন হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে, আমরা সবাই জানি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, তার ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এরকম 1s2। এখানে দুটি ইলেকট্রন রয়েছে। এই দুটি ইলেকট্রনকে যদি আমরা E1 এবং E2 দ্বারা চিহ্নিত করি, তাহলে দেখি এখানে E1 এর মধ্যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? 1। সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর মান কত হবে? 0। M এর মান কত হবে? 0। কিন্তু S এর মান হবে +½ অনুরূপভাবে E2 এর জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হবে 1, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে 0, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হবে 0, স্পিন কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই হবে অসমান, অর্থাৎ -½ কথাটা বোঝা গেছে? এই কথাটাই হইল পলির বর্জন নীতির মূল কথা। অর্থাৎ পাউলির বর্জন নীতি বলতে আমরা যা বুঝি তা হলো, ইলেকট্রন বিন্যাসের সময় সর্বাপেক্ষা বহিস্থ শক্তি স্তরে যখন যুগল ইলেকট্রন থাকে, দুটি ইলেকট্রন যখন থাকে, তাদের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হয় না, অন্তত একটির মান অন্ততপক্ষে অসমান হয়। এইগুলো পলির বর্জন নীতির মূল। আমি জাস্ট সামারিটা উঠাবো, কথা বুঝছো নি? এর সাথে যে অন্য কথাবার্তা আছে এগুলো তোমরা নিজেরা বইটা পড়ে নিও, আর আমার কথাটা যদি ফলো করো, ক্লাসটা ফলো করো, অবশ্যই তোমরা সফলকাম হবে। এরই ধারাবাহিকতায় পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে আহ্বাও নীতি। দেখো, আহ্বাও নীতি খেয়াল করো। আহ্বাও শব্দটি হচ্ছে একটা জার্মান শব্দ, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বিল্ডিং আপ, অর্থাৎ নির্মাণ গঠন। কোনো কিছু আমরা যদি শুরু থেকে ভিত্তি থেকে উপরের দিকে উঠে যাই, এটাকে বিল্ডিং আপ বলা হয়। যেমন একটা বিল্ডিং করতে হলে প্রথমে তার বেসমেন্টটা করতে হয়, তাই না? কেউ যদি বেসমেন্ট না করে ছাদতলার বিল্ডিং রুমটা করতে পারবে নাকি? না। ঠিক এরকম যখন কোনো পরমাণু ইলেকট্রন বিন্যাস লিখবে, প্রথমত নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, তারপরে ক্রমান্বয়ে আস্তে আস্তে উপরের শক্তি স্তরের অরবিটালগুলো বা শক্তি স্তরে ইলেকট্রন ক্রমান্বয়ে গমন করে। এটি হচ্ছে আহ্বাও নীতির মূল কথা। কথাটা বোঝা গেছে?
আমি কি বলছি, যেমন যে কোনো একটা পরমাণু ইলেকট্রন বিন্যাস প্রথমে কিন্তু যে কোনো একটা পরমাণু ইলেকট্রন বিন্যাসের উদাহরণ দাও, যেমন সোডিয়ামের বেলায় যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, প্রথমে 1s2 2s2 2p6 3s1। এখানে নিম্ন শক্তির অরবিটাল প্রথম হচ্ছে 1s, অর্থাৎ 1 নম্বর শক্তি স্তরের এস অরবিটালটা হচ্ছে সবচেয়ে নিম্ন শক্তির অরবিটাল। নিম্ন শক্তির অরবিটাল বলতে আমরা কি বুঝি? নিউক্লিয়াসের সবচেয়ে নিকটে যে অরবিটাল, যে শক্তি স্তর থাকে তার শক্তি সবচেয়ে নিম্ন থাকে, তাই না? হ্যাঁ, এরপরে হচ্ছে 2s, তারপর 2p, তারপরে 3s 3p 3d এভাবে যাবে, তাই না? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হলো একটা পরমাণুর অরবিটালের বা শক্তি স্তরের শক্তির ক্রমটা নির্ধারিত হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার সমষ্টির উপর। একটি অরবিটালে শক্তি বেশি না কম যদি আমাকে তুলনা করা হয় 3d এবং 4s, ধরে নাও আমাকে বলা হলো 3d এবং 4s দুটি অরবিটাল, এদের মধ্যে কোনটির নিম্ন শক্তির অরবিটাল? নিশ্চয়ই নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তাই না? এখন তার হিসাবটা বের হবে কিভাবে? ওই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার সমষ্টির উপর, যেটা আমরা 9-10 কিছু ধারণা পেয়ে আসছি। যেমন 3d এর ক্ষেত্রে এখানে n প্লাস, অর্থাৎ সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার সমষ্টি কত হবে? n এর মান এখানে কত হবে? 3, l এর মান কত হবে? n-1 অর্থাৎ 2, তাহলে কত হলো? 5। আবার 4s এর ক্ষেত্রে n প্লাস l সমান n এর মান কত? 4, s এর মান কত? সহকারী কোয়ান্টাম সংখ্যা এখানে l এর মান s এর জন্য কত হবে? 0, তাহলে কত হচ্ছে? 4। তাহলে নিম্ন শক্তির অরবিটাল কোনটা? 4s। সুতরাং অর্থাৎ 4s ইজ লেস দেন 3d শক্তির ক্রম। হ্যাঁ, সুতরাং কোনো ইলেকট্রন যখন সর্বাপেক্ষা বহিষ্ঠ শক্তি স্তরে যদি একই সাথে দেখা যায় 4s এবং 3d অরবিটাল রয়েছে, অবশ্যই 4s অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। 4s অরবিটালকে পূর্ণ করার পরে পরবর্তীতে 3d-তে ইলেকট্রন গমন করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন পটাশিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3d-তে না গিয়ে 4s-এ গমন করে। যেমন এস ফর এক্সাম্পল, পটাশিয়াম 19, 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s, এখানে ইলেকট্রন প্রবেশ করে, এটাতে 0 থাকবে। কথা বোঝা গেছে? আরেকটা উদাহরণ আমরা দেই, যেমন এই হলো একটা মানে এই শক্তি স্তরের যে শক্তির ক্রম নির্ধারণ। শক্তির ক্রম নির্ধারণের জন্য আমরা কতগুলা একটা ফ্লোশিট দেখাতে পারি তোমাদেরকে। যেমন 1s 2s 2p 3s 3p 3d, এরপরে 4s 4p 4d 4f, তারপরে 5s 5p 5d 5f, তারপরে কত? আর না, আচ্ছা ঠিক আছে। এরপরে কত? 6s 6p 6d 7s 7p 8s পর্যন্ত আছে। 7 পর্যন্ত দেখা যায়, ঠিক আছে, এগুলো না দিলেও চলে। একটু দেখি, এখন যদি আমি কতগুলো এরো চিহ্ন দেখাই, 1টা 2টা 3টা 4টা 5টা
7টা। এগুলো না হইলেও চলে, বাদ দেওয়া এগুলো। এই এরো চিহ্নগুলা যেটা আগে টাচ করবে সেটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এই হিসাবে আমরা ধরে নিতে পারি সেটি হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালের ক্রম। কথা বোঝা গেছে? এই শক্তি স্তরের ধারণা পেতে হলে এই ফ্লোশিটটা মনে রাখলে চলবে। প্রথমে 1s এর ইলেকট্রন প্রবেশ করবে, তারপর 2s এর পরে 2p, তারপরে 3s, 3p, 3d। দেখছো 3d-তে আগে আসছে ইলেকট্রন, না 3d-তে পরে, হ্যাঁ 4s এ তারপরে 3d, এই এভাবে যাবে। হ্যাঁ 4s এ আগে যাবে, ঠিক আছে তো? ওইটা ঠিক আছে, এই সিরিয়ালের দিক থেকে ঠিক আছে। এইটা তারপরে এইটা তারপরে এইটা, এইভাবে যাবে। বুঝা গেছে? এই হইল শক্তির ক্রমের ধারণা তোমাদেরকে দেখালাম। এর উপর অনেক ছোটোখাটো প্রশ্ন করতে পারে, তোমরা আশা করি পারবে উত্তর দিতে। কারণ এই যে আহ্বান নীতি সম্বন্ধে যদি তোমার ধারণা থাকে, ইলেকট্রন বিন্যাস লেখা তোমার পক্ষে সম্ভব হয়ে সহজ হবে। কথা বোঝা গেছে? কারণ ইলেকট্রন বিন্যাসের নিয়মের কিছুটা ব্যতিক্রম রয়েছে। এই ব্যতিক্রমটা 2-1টা জায়গায় আছে। যেমন ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম পটাশিয়ামের ক্ষেত্রে আছে, ক্রোমিয়ামের ক্ষেত্রে আছে, কপারের ক্ষেত্রে আছে। কেন ব্যতিক্রম সেটা পরে নিয়ে আলোচনা করব। আর আহ্বান নীতি সম্বন্ধে একটু ধারণা তোমরা পাইলে ইলেকট্রন বিন্যাসগুলো খুব সহজে লিখতে পারবে, পড়তে পারবে, এবং আগামী পরীক্ষায় ছোটোখাটো প্রশ্ন আসলে অনেক সময় জ্ঞান অনুধাবন প্রশ্ন এখান থেকে করে থাকে, আশা করি তোমরা উত্তর দিতে পারবে। আচ্ছা, এখন আমরা চলে যাই হুন্ডের নীতি। হুন্ডের নীতি বলতে কি বুঝি দেখো। প্রথমে তুমি আচ্ছা, প্রত্যেকটা নীতির উপর ছোটো ছোটো প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর উত্তর করার আগে তোমার নীতিগুলা ভালো করে বুঝতে হবে, নীতিগুলা ভালো করে বুঝতে হবে। আচ্ছা, হুন্ডের নীতি সম্বন্ধে আমরা কি বুঝি? হুন্ডের নীতি সম্বন্ধে আমরা যা বুঝি তা হলো ইলেকট্রন বিন্যাসের সর্বাপেক্ষা বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনগুলি যতদূর সম্ভব বিজুড় অবস্থায় থাকে, অযুগ্ম অবস্থায় থাকে, সিঙ্গেল থাকে। কথা বোঝা গেছে? এই হুন্ডের নীতির একটা ইলেকট্রন বিন্যাস আমি দেখাই। যেমন উদাহরণস্বরূপ নাইট্রোজেন, তার ইলেকট্রন বিন্যাসটা এভাবে হয় 1s2, 2s2, 2p3। এই তো কিন্তু এটাকে এভাবে দেখালে হবে না। এটাকে তুমি ওই যে অক্ষ যেটা আছে, পি অক্ষ, পি এর 3টে অক্ষ থাকে, পি এক্স, পি ওয়াই, 2p/z। এই 3টা ইলেকট্রন এভাবে যতদূর সম্ভব বিজুড় অবস্থায় থাকে, যতদূর সম্ভব বিজুড় অবস্থায় থাকে বা অযুগ্ম অবস্থায় থাকে, সিঙ্গেল অবস্থায় থাকে। অনুরূপভাবে অক্সিজেনের ক্ষেত্রে আমরা যদি দেখি, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস এভাবে আমরা দেখাবো 1s2, 2s2, 2p(x), 2p(y), 2p(z). দেখো এখানে একটা, এখানে একটা, এখানে 2টা থাকবে, এই না? আমরা যদি ফ্লোরিনের কথা 9 নম্বর এলিমেন্ট, 9 নম্বর এলিমেন্ট ফ্লোরিন, এটা দেখাই 1s2, 2s2, 2p(x), 2p(y), 2p(z). এখানে একটা থাকবে, এখানে 2টা, এখানে 2টা। একটা কথা খেয়াল করো, ইলেকট্রন বিন্যাসের সর্বাপেক্ষা বহিস্থ শক্তি স্তরের যে ইলেকট্রনিক কাঠামো তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে রসায়নের যে আলোচনার বিষয়বস্তু, বিভিন্ন বিষয়বস্তু তুমি ভালো করে ধারণা পেতে হলে অবশ্যই ইলেকট্রন বিন্যাসের সর্বাপেক্ষা বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনিক কাঠামোটা তোমার ভালো করে ধারণা থাকতে হবে। বিশেষ করে এই যে হুন্ডের নীতি, তারপরে পাউলির বর্জন নীতি এবং আউটফ্লো নীতি সম্বন্ধে। এখানে দেখো এই যে অযুগ্ম ইলেকট্রন, এই অযুগ্ম ইলেকট্রন দ্বারা আমি কি বুঝতে পারি? অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন যতটা, সেটি হলো তার যোজ্যতা ইলেকট্রন। হ্যাঁ, সেইটি হলো তার যোজ্যতা ইলেকট্রন। শুধু তাই নয়, এই অধাতুর যোজনই হলো 3। শুধু তাই নয়, যখন সে যৌগ গঠন করবে তখন এই 3টি ইলেকট্রন অন্য কোনো পরমাণুর সাথে শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করতে পারে। হ্যাঁ,
ঠিক অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের যোজনী হচ্ছে 2। যখন সে বন্ধন গঠন করতে যাবে সে তখন দেখবে সমযোজী বন্ধন গঠন করবে অথবা আয়নিক বন্ধন গঠন করতে পারে, তখন তার যোগ্যতা ইলেকট্রন হচ্ছে 2। এই অযুগ্ম ইলেকট্রনগুলো এই ধারণা পাওয়া যায়, এই আভাস পাওয়া যায়, এই ইনফরমেশনগুলো পাওয়া যায়। এই ইনফরমেশনগুলো তুমি পেতে হলে এই বিষয়বস্তু সম্বন্ধে তোমার ধারণা থাকতে হবে, স্পষ্ট ধারণা রাখতে হবে, অর্থাৎ থিওরিটিক্যালি ক্লিয়ার কনসেপশন তোমার থাকতে হবে। আবার বলি, এই যে হুন্ডের নীতি, অনেক সময় এই হুন্ডের নীতির ইলেকট্রন বিন্যাসগুলোকে অনেক সময় বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস বলা হয়ে থাকে। এটিকে বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস বলা হয়ে থাকে এবং বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস লেখার একটা নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো তো, একটু খেয়াল করো। যেমন নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস, প্রথমে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস, এখানে 3টা শক্তিস্তর রয়েছে, কিন্তু না 2টা, সরি, এখানে 2টা শক্তিস্তর রয়েছে, 2টা, তাই না? 1s এর ক্ষেত্রে ইলেকট্রনগুলো হবে এভাবে, তারপরে 2s এভাবে দেখানো যায়। সরি, এগুলোকে যদি এভাবে দেখায় তাও হবে, আবার যদি এরকম করে দেখায় তাও হবে, অথবা পাশাপাশি বক্সগুলো দেখাইলেও তাও চলবে, অসুবিধা নাই। কথা বোঝা গেছে? এটা দিয়ে আমি বোঝাতে চাচ্ছি 1s অরবিটাল যে নিম্ন শক্তির অরবিটাল সব নিচে তাকে দিয়েছি। এরপরে হচ্ছে 2s অরবিটাল, তারপরে 1s এর পরের শক্তি স্তর হলো এটা, সব শেষের শক্তি স্তর হলো 2p। এভাবে লিখলেও হবে, অথবা যদি পাশাপাশি করে লেখো 1s 2s 2p তাও হবে, অসুবিধা নাই। আশা করি বুঝতে পারছো সবাই। এইভাবে বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস লেখা যায়। অক্সিজেনের ক্ষেত্রে আমি যদি দেখাই, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কীভাবে হবে, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটাকে লিখে নেই। 1s2 2s2 2px 2py 2pz। হ্যাঁ, সবগুলা লেখে 1s 2s 2p এখানে 2টা, এখানে একটা, এখানে একটা। কি বোঝা গেছে? এই হলো বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাসের নিয়ম। এখন তোমরা বলো কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস লিখিয়ে দেখাবো যে বক্স পদ্ধতিতে? যে কোনো একটা বলতে পারো। নাইট্রোজেন তো দেখালাম একটু আগে। হ্যাঁ, ফসফরাস, ঠিক আছে, ফসফরাস তো নাইট্রোজেনের মতোই। প্রথমে তার নর্মাল ইলেকট্রন বিন্যাস আমরা লিখলাম 1s2 2s2 2p6 3s2 3p x 3p y 3p z। একটা 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 দেখো তো 15টা হয়েছে কিনা, 15টা ইলেকট্রন হয়েছে কিনা এখানে দেখো তো। আচ্ছা, তাহলে প্রথমে 1s, এবার 2s এরপর 2p দেখো তো, 2p, তারপরে 3s, দেখো 3p। এগুলো দ্বারা ইলেকট্রন বোঝায়, ওই যে তীর চিহ্ন দেখানো হয়েছে, এগুলো দ্বারা ইলেকট্রন সংখ্যাই বোঝানো হয়।
যখন দুটি ইলেকট্রন থাকবে তার তীরের মুখ দুই দিকে থাকবে, নিচের দিকে একটা, উপরের দিকে একটা। যখন সিঙ্গেল ইলেকট্রন থাকবে শুধু উপরমুখী থাকবে, ঊর্ধ্বমুখী অবস্থায় দেখানো হবে। এইভাবে বক্স পদ্ধতিতে আমরা ইলেকট্রন বিন্যাস লিখে থাকি। তোমরা এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় অবজেক্টিভ প্রশ্ন করলে বা জ্ঞান অনুধাবন প্রশ্ন আসলে কুণ্ডের পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস লিখো বা বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস লিখো, যদি একটা মূলের নাম দিয়ে দেয়, তোমরা প্রশ্ন দেখলে বুঝতে পারবে এটা। আশা করি এই যে গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে ইলেকট্রন বিন্যাস যাদের উপর নির্ভর করে, বিশেষ করে এই আফবাও নীতি, পাউলির বর্জন নীতি এবং হুন্ডের নীতি সম্বন্ধে তোমরা ধারণা পেয়েছো। হ্যাঁ, এই বলে আজকের ক্লাস এখানে আমি সমাপ্তির দিকে টানছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।